হ্যাঁ, তো আমরা আহ, আগের দিন পার্টিশন অফ বেঙ্গল পড়েছিলাম, তো এবার হচ্ছে রাইজ অফ এক্সট্রিমিজম। তো এক্সট্রিমিজম কিভাবে স্টার্ট হয়েছিল দেখো, এবার ব্যাকগ্রাউন্ড তোমরা তো জানো, এর আগে যে ক্লাসগুলো করেছিল মানে বঙ্গভঙ্গর আগে থেকেই মানে আমরা কি দেখছিলাম যে ব্রিটিশরা অনেক ভাবে আমাদের এক্সপ্লয়েট করছিল, ঠিক আছে, মানে বিভিন্ন রকম ভাবে। তার মধ্যে আমি ফর এক্সাম্পল আমি বলছি যে কিভাবে এক্সপ্লয়টেশন করছিল। ধরো একটা বেসিক জিনিস আমরা যেমন দেখছিলাম যে কৃষকদের, ঠিক আছে, মানে অনেক এতে ট্যাক্স, হাই ট্যাক্স এরকম করছিল, মানে ইকোনমিক এক্সপ্লয়টেশন, ঠিক আছে, ওইগুলোও কিছুটা পড়বো আমরা। মানে রাইস অফ এক্সট্রিমিজম কিভাবে হলো সেই রাইসটা আমরা পড়বো, যে বিভিন্ন কজ কি কি ছিল, ঠিক আছে। তো এক্সট্রিমিজমের এবার দেখো আরেকটা মেইন রিজন ছিল, যখন বঙ্গভঙ্গের মতো এরকম লেভেলেই হচ্ছে, তারপরেও মানে যখন দেখছে যে মডারেটস যারা আছে তারা বেসিক্যালি কি করছিল, যে পিটিশনস, ঠিক আছে, মানে বেসিক্যালি তুমি কোনো কিছু চাইছো, মানে তুমি শান্তিপূর্ণভাবে সেটাকে চাইছো, ঠিক আছে। এবার একটা সময় ব্রিটিশরাও দেখবে, মানে আমরা নর্মালি একটা জিনিস বলি না যে কথার কথা, দেখো যে অনেককে মানে আমরা যদি বেশি ধরো কারোর সাথে ভালো করি, ঠিক আছে, বা আমরা অনেক অনেস্ট থাকি কারোর সাথে, ঠিক আছে, বা এই সময় আমাদের দেখায় যে এই যে পোলাইটনেসটা যখন আমরা দেখাই না, তো অনেক সময় এটাকে উইকনেস ধরা হয়। মানে ইন রিয়েল লাইফ অলসো মানে আমরা দেখি এরকম এতে যে আমরা খুব ভালো ব্যবহার করছি বা খুব করছি, বা অনেকে দেখবে অনেক রকম মানে আমাদের সময় খারাপ করছে, কিন্তু আমরা সেটাতে কোনো মানে অনেকটা হয় না যে এড়িয়ে যাচ্ছে এরকম এতে। তো সেটাকেও যারা ধরো যেটা করছে যারা তোমার সাথে খারাপ, সেটাকে অনেক সময় মানে উইকনেস হিসেবে নেয়, ঠিক আছে। তো সেম ভাবে অনেক মানে এরকম হওয়ার পর মানে এত কিছু দিন ধরে ধরো পিটিশনস, ঠিক আছে, বিভিন্ন রকম তোমার মধ্যে মিটিংস, ঠিক আছে, এইসব করে তারপর শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করে, ঠিক আছে, পিসফুল প্রোটেস্ট করে আলটিমেটলি যখন দেখছে যে এক্সট্রিমিস্টরা আলটিমেটলি মানে সেটাতে কোনো লাভ হচ্ছে না, কিছুটা পরিমাণ মানে দেখছে সেটা যদি হয়েও থাকে খুবই অল্প, ঠিক আছে। এবার যখন পার্টিশন হয়ে গেল, মানে যখন বুঝতে পারলো যে আলটিমেটলি আমাদেরকে আলাদা করার পুরো চেষ্টা করছে, মানে হিন্দু মুসলিম যে ইউনিটিটা সেটা ভাঙার চেষ্টা করছে বঙ্গভঙ্গের সময়, ঠিক আছে। তো ওরা যদিও বলছিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে রিফর্মস এইসব আনবো, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য নয়, সবাই উঠেছে না ইউনিটি মানে করার জন্য, ঠিক আছে। এবার বেঙ্গল এইসব জায়গাটা মানে তোমরা জানো যে ন্যাশনালিজম, ঠিক আছে, একদম মানে বলে না আতুর ঘর কোনটা, তো একদম ওইখান থেকে দেখবে যত বড় বড় লিডার্স যারা আছে ওইখান থেকেই মানে আমাদের স্টার্ট হয়েছিল, ঠিক আছে। মানে একটা সময় ওয়েস্ট বেঙ্গল আলাদা মানে কি বলবো এইসব রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট এদের মানে পুরো ভর্তি ছিল, ঠিক আছে। তো ওরা এইভাবে ছিল যদি বেঙ্গলটাকে এত বড় প্রভিন্স এটাকে যদি আলাদা করে যায় যায় হিন্দু মুসলিম মধ্যে ইউনিটিটা ভাঙা যায়, তাহলে আমাদের আলটিমেটলি মানে এক মানে ইউনিটি যখনই তোমার কমবে তখন কি হবে, তুমি আলটিমেটলি উইক হয়ে যাবে। তো এটাই আলটিমেটলি চেয়েছিল দিয়ে যখন মানে পার্টিশন তারপরে মানে যখন হলো, তখন মানে আরো মানে এক্সট্রিম লেভেলে এইসব জিনিসগুলো স্টার্ট হলো, মানে এক্সট্রিমিজমের জিনিসটা তখন থেকে আরো বেশি আসবে। মানে এবার বুঝবে দেখো আর নরম ভাবে আর কিছু জিনিস হচ্ছে না, ঠিক আছে, এবার আমাদের অন্য পথ নিতেই হবে। তো এটাই সেখানে বলা আছে বেশি করে, মানে 1905 টু এটা 1917 অ্যাপ্রক্সিমেট এই সময়টাকে মানে একদম রাইজ অফ এক্সট্রিমিজম ধরা হয়, ঠিক আছে। তো এটা বেসিক্যালি কি হচ্ছে, মার্ক অ্যাজ এ সিগনিফিকেন্ট ট্রান্সফরমেশন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই সময়টাকে বিশেষ করে আর্লিয়ার ফেজ যেটা ছিল সেটা হচ্ছে আমরা যেমন বললাম মডারেট যে পলিটিক্স ছিল, ঠিক আছে, ক্যারেক্টারাইজ বাই পিটিশনস এন্ড প্রেয়ার্স, যেটা তোমাকে বললাম বিভিন্নভাবে খালি পিটিশনস করছি, গ্র্যাজুয়াল মানে এবার কি হয়েছিল মোর অ্যাসার্টিভ বোল্ড অ্যান্ড কনফ্রন্টেশনাল অ্যাপ্রোচ টু এক্সট্রিম লিডার্স। এবার দেখো অবভিয়াসলি যখন একটা সময় অবধি মানে বলছিল, ইভেন তুমি দেখবে যে নেতাজি সুভাষচন্দ্র বোস পর্যন্ত মানে একটা সময় চেয়েছিল যে এই সময় মানে আমাদের কিছু করতে হবে। মানে ফর এক্সাম্পল আমি বলছি দেখো, যখন আমি তোমাকে বললাম বিশ্বযুদ্ধের এরকম সময় মানে সেই সময়টা মানে নেতাজি ইভেন রিয়েলাইজ করেছিলেন যে আমাদের দেখো এই সময় এটা হচ্ছে পারফেক্ট টাইম, ঠিক আছে, এই সময় এরা উইক হয়েছে, কিন্তু মানে বলা হচ্ছিল না যে না, আমরা ডাইরেক্ট কোনো রকম অ্যাটাক এরকম আর করবো না। তো একটা সময় হয়তো সেটা নেসেসারি ছিল, ঠিক আছে, কিন্তু তারপরেও হয়তো হয়নি। তো এক্সট্রিমিজম যখন আমরা দেখছি বা এক্সট্রিমিস্ট যারা লিডার আছে তারা সেটাই বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে, যে এবার আমাদের অন্য পথ নিতেই হবে। তো এবার অবভিয়াসলি কি হচ্ছে, এটা যেটা আমি বললাম অ্যাক্টিভ রেজিস্ট্যান্স এন্ড মাস মোবিলাইজেশন, ঠিক আছে, এটা প্রথম এমই ছিল। এটা যে পার্টিশন অফ বেঙ্গল যেটা হয়েছিল 1905 অ্যাক্টস এ ক্যাটালিস্ট অফ ট্রান্সফরমেশন, মানে এই যে এইটার পর থেকে কি হলো জনতা মানে দেশবাসী তো আরো মানে রেগে গেল যখন পার্টিশন করা হচ্ছে, ঠিক আছে। মানে এতদিন পর্যন্ত ধরো তবু যদি নরমপন্থী হিসেবে তুমি কাজ করছো, ঠিক আছে, কিন্তু এইটা হওয়ার পর তো মানে সবার মানে রাগ আরো বেড়ে গেছে, ঠিক আছে, ইনক্লুডিং হিন্দু অ্যান্ড মুসলিম, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, এটা গেভ বার্থ টু স্বদেশী এন্ড বয়কট মুভমেন্টস উইথ বিকাম ফাউন্ডেশন অফ এক্সট্রিমিস্ট আইডিওলজি। এবার স্বদেশী বয়কট কিন্তু তার সাথে সাইমালটেনিয়াস চলছে, কিন্তু আইডিওলজিটা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আইডিওলজিটা এক্সট্রিমিস্ট আইডিওলজি চলে আসছে, ঠিক আছে। এবার তার মধ্যে দেখো ওই সময় তোমরা দেখবে যে অনেক রকম মানে অনেক এক্সট্রিমিস্ট লিডার তাদের আইডিয়াস এটাকে ইনফ্লুয়েন্স করবে, ঠিক আছে, কিভাবে করবে কি কোন কোন লিডার আছে সেগুলো আমরা পড়বো। যেমন তুমি বাল গঙ্গাধর তিলক মানে পড়বে, ইভেন সেই সময় আগে যেগুলো আমরা দেখছিলাম প্রেস, ঠিক আছে,
যখন ডেভেলপমেন্ট অফ প্রেস হলো, সেই প্রেসগুলো এই সময় মানে অনেক ভালো, মানে অনেক আরো এক্সট্রিম লেভেলে কাজে লাগানো হবে। ঠিক আছে, এবার সেটার জন্য ব্যানও করা হবে, অনেককে অ্যারেস্ট হবে। ঠিক আছে, তো আমরা এগুলোও দেখবো যে কিভাবে হচ্ছিল। তো ইন্ট্রোডাকশন আমরা করলাম, এবার কজ, এবার মেন কজটা যেটা আমি বলছিলাম এক্সট্রিমিজমের কি ছিল, যে এটা হচ্ছে ডিসইলিউশনমেন্ট উইথ মডারেট পলিটিক্স। মডারেটসরা যেটা তোমার পার্টিকুলারলি কি করছিল, যে কনস্টিটিউশনাল রিফর্ম চাইছিল। ঠিক আছে, যে দেখো আমাদের কিছু যে রাইটস গুলো আগে ছিল না, যেমন ধরো ফর এক্সাম্পল, ধরো কোনো জায়গায় মিটিংই হচ্ছে, তো একদম প্রথম থেকে সব থেকে বেশি ধরো ব্রিটিশদের লিডারতেই তুমি সব থেকে বেশি দেখছো। এবার ওরা বলছে দেখো আমাদের যে লিডারশিপ আছে বা আমাদের ওইখানে মিটিং আমাদের সঙ্গে ইন্ডিয়ানদের সংখ্যা বাড়াও। ঠিক আছে, বেসিক ডিমান্ডস কতগুলো, ঠিক আছে, রেভিনিউ রিলেটেড যে প্রবলেমগুলো, ট্যাক্সটা একটু কমাও। ঠিক আছে, তো এইসব হচ্ছে বেসিক ডিমান্ড ছিল। ঠিক আছে, এবার তারপর কি হলো, হাউ এভার ব্রিটিশ গভর্নমেন্ট কন্টিনিউ টু ইগনোর দেয়ার পিটিশনস। এবার আমি বললাম না, অনেক দিন ধরে তুমি যদি ধরো এইভাবে তুমি ইয়ে করতে থাকো, আস্তে আস্তে তোমাকে মানে ধরা হবে এটা কিরকম, যে উইক। ঠিক আছে, মানে আস্তে আস্তে ব্রিটিশরা মানে পাত্তাই দিতে লাগলো না, মানে ইগনোর করতে লাগলো। ঠিক আছে, এবারে এবার পার্টিকুলারলি ওরা বলতে লাগলো যে মেকিং ইট ক্লিয়ার দ্য লয়্যালটি অ্যান্ড রিজন। এবার ওরা মানে বুঝিয়ে দিল ইন্ডিয়ানদের, দেখো এই যে লয়্যালটি, তুমি বলছো না লয়্যালটির কথা, মানে আমরা মডারেট হিসেবে মানে ব্রিটিশদের প্রতি রয়্যাল থাকবো, এডুকেশন এইসব ব্রিটিশ এডুকেশন কোনো এরকম, কিন্তু এরকম ভাবে লয়্যালটি দিয়ে ঠিক আছে আলটিমেট কোনো লাভ হবে না। ঠিক আছে, আর এইটাতে সব থেকে বেশি মানে যখন এটা বুঝতে পেরেছিল ইয়ং জেনারেশন। ঠিক আছে, তো ইয়ং জেনারেশন মানে যদি রেখে যায় বুঝতেই পারবো না, বাংলাদেশের জিনিস দেখে বুঝতেই পারছো। ঠিক আছে, যে আলটিমেটলি ওদের যদি মানে খারাপ লাগে, ঠিক আছে, তখন এক্সট্রিম স্টেজ নিতে বেশি দিন লাগবে না। ঠিক আছে, তো এইটা আস্তে আস্তে এই যে ফ্রাস্ট্রেশনটা ছিল, ঠিক আছে, স্লো অ্যান্ড লিমিটেড প্রোগ্রেস লেড টু মেনি ইয়ং ন্যাশনালিস্ট রিজেক্ট দ্য মডারেট পার্ট। এবার ইয়ং জেনারেশন আস্তে আস্তে বুঝতেই পারছো মানে আরো বেশি রেগে যাচ্ছে। তো এবার আস্তে আস্তে এরা কি করতে লাগলো, এই যে মডারেট পার্টটা যেটা ওরা দেখো ইনিশিয়াল স্টেজে, এটা মনে রাখবে ইনিশিয়াল স্টেজে কিন্তু ওরাও বিশ্বাস করতো। ঠিক আছে, মডারেট ফ্রেজে আমরা মডারেট মানে সরি মডারেট যে লেভেল আমরা করছি জিনিসগুলো, এগুলো হয়তো কাজে লাগে, কিন্তু একটা সময় সেই বিশ্বাসটা ভেঙে যাচ্ছে। মানে ওরা বুঝতে পারছে দেখো আর এইভাবে চলছে না জিনিসটা। তো ইনিশিয়াল স্টেজে বিশ্বাস করলেও আস্তে আস্তে ওরা কি বলে এটা রিজেক্ট করতে লাগলো, দিয়ে ইভেন ওরা এক্সট্রিমিজমে চলে এলো। ঠিক আছে, এবার ইকোনমিক এক্সপ্লয়টেশন যেটা আমি বলেছিলাম, যেমন তুমি ইকোনমিক এক্সপ্লয়টেশনে যেটা দেখছিলে গ্রোয়িং ইকোনমিক ড্রেন। ঠিক আছে, ইকোনমিক ড্রেন থিওরি তোমাকে বলেছিলাম। ঠিক আছে, তো সেই সব পার্টিকুলার, তারপরে এই যে ফেমিন এইসব হওয়ার পর আলটিমেটলি কি হচ্ছে, ফেমিন হচ্ছে, পভার্টি হচ্ছে। ঠিক আছে, তো এই এই ফেমাইন হওয়ার পর, ড্রট হওয়ার পর, ঠিক আছে, ট্যাক্সেশন আমি যেটা বলছিলাম, কোনো মানে এই নয় যে তোমার ফসল হয়নি ট্যাক্স কমিয়ে দিচ্ছে, তো সেটা তো করছিল না। ঠিক আছে, তো আলটিমেটলি যে নেচার মানে কলোনিয়ালিজমের যে নেচার, ঠিক আছে, তো ওরা বুঝতে পারলো দেখো যে এদের মেন হচ্ছে আমাদের প্রফিট। ঠিক আছে, আমাদের যে এক্সপ্যানিজম, ঠিক আছে, মানে থিওরি, ঠিক আছে, যে কিভাবে খালি আমি এক্সপ্যান্ড করে যাবো নিজ এরিয়াটাকে, এটাই আলটিমেটলি দেখছিল। ঠিক আছে, তার বাইরে আর কিছু দেখেনি। ঠিক আছে, তো এটা এখানে বলছে যে এক্সপ্লয়টিভ নেচার অ্যান্ড কলোনিয়ালিজম, এটা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, ডিক্লাইন ডিউ টু ব্রিটিশ পলিসিস। যেমন আমি তোমাকে কি বললাম, এর আগে আমি বলেছিলাম ইন্ডিয়ান যে খাদি, ঠিক আছে, কুটির কুটির শিল্প যেগুলো ছিল, স্মল ইন্ডাস্ট্রি, মানে ইন্ডাস্ট্রি তো বলা যাবে না, ছোট ছোট মানে ধরো হ্যান্ডমেড হ্যান্ডিক্রাফট যে জিনিসগুলো, ঠিক আছে, ওইগুলো ব্রিটিশাররা এসে পুরো ধ্বংস করে দিয়েছিল। আরেকটা কি বলেছিলাম, যেমন হচ্ছে তোমার ইকোনমিক এক্সপ্লয়টেশনের মধ্যে আরেকটা এগ্রিকালচার তুমি বলতে পারো, মানে ইন্ডিয়ানরা নিজেরা ধরো খেতে পাচ্ছে না, অথচ মানে তুমি ফোর্স করছো ইন্ডিয়ানদের যে নীল চাষ করো, ইন্ডিকে কাল্টিভেশন। ঠিক আছে, তো আলটিমেটলি অনেক রকমের ছিল। তারপর হচ্ছে তোমার যেমন বললাম যে তোমার ফসল না হলেও ট্যাক্স অ্যামাউন্টটা তোমার কিন্তু কমছে না, ট্যাক্স বরঞ্চ বেড়েই যাচ্ছে। ঠিক আছে, তো এই সবগুলো রিজন ছিল। ট্যাক্সেশন ইনক্রিজ কজিং ওয়াইড স্প্রেড অফ ডিসকন্টেন্ট। ঠিক আছে, ইনফ্লুয়েন্স অফ ইন্টারন্যাশনাল ইভেন্টস। এবার এখানের মধ্যে তোমরা অনেক কিছু দেখবে, এটা তোমাদের ওয়ার্ল্ড হিস্ট্রির পার্টে একটা থাকবে, তখন আমি পড়াবো, এটা আমি ডিটেলসে বেশি যাচ্ছি না। খালি জেনে রাখবে সাকসেশন অফ এই যে মানে জাপানিজ, তারপর রুশ ওয়ার, মানে অনেক ওয়ার গুলো ওদের ইন্ডিয়াকে ইন্সপায়ার করেছিল। বোর ওয়ার তুমি দেখবে সাউথ আফ্রিকা, দুটো ওয়ার হয়েছিল। ঠিক আছে, তো প্রথম ওয়ারটা কিছুটা তুমি বলো সাউথ আফ্রিকায় জিতেছিল, পরের যে ওয়ারটা ছিল সেকেন্ড মানে সেকেন্ড যে বোর ওয়ারটা, ঠিক আছে, ওইখানে কি হয়েছিল, ব্রিটিশাররা আবার এক্সপেনশন মানে ইয়ে করে নিয়েছিল। ঠিক আছে, প্রথমটায় কিছুটা কিন্তু সাউথ আফ্রিকাও মানে কি বলবো এগিয়ে ছিল, মানে তুমি বলতে পারো কিছুটা জিতেও ছিল। ঠিক আছে, ফার্স্ট ওয়ার্ডে, তারপর সেকেন্ড ইয়ারটা মানে যেটা সেকেন্ড ওয়ার্ড হবে, বোর ওয়ার সেকেন্ড যেটা হবে, সেটাতে কিন্তু আবার ব্রিটিশাররা কনসলিডেট করা শুরু করবে জায়গাগুলোকে, দিয়ে আস্তে আস্তে ওদেরই রাইজ হবে। ঠিক আছে, তো এইগুলোও কিছুটা মানে কি করেছিল, ইন্ডিয়ানদের ইনফ্লুয়েন্স করেছিল। ঠিক আছে, তো এইটা একটু চেষ্টা করবে। ঠিক আছে, মানে আমি এটা তোমাদের একটা বলতে পারো হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, এটা সম্পর্কে বেসিকটা পড়ে রাখবো, আমি বলছি না বেশি ডিটেলসে যাবে। ঠিক আছে, কিন্তু বেসিকটা আমাকে পড়ে আমি পরের দিন জিজ্ঞেস করবো শনিবার। ঠিক আছে, যে এটা কি, বেসিকটা আমি খালি জানতে চাইবো তোমার কাছে। ঠিক আছে, যেটা কিভাবে হয়েছিল, যুদ্ধটা কি নিয়ে হয়েছিল। ঠিক আছে, কি নিয়ে হয়ে মানে কিভাবে হয়েছিল, কাদের সাথে, সেটা তো আমি বলে দিলাম। ঠিক আছে, সাউথ আফ্রিকার সাথে। ঠিক আছে, এবার তো এইটা কিভাবে ইন্ডিয়ানদের ইনফ্লুয়েন্স করেছিল একটু আমাকে পড়ে বলবে তোমরা। ঠিক আছে, লিখে দিলাম আমি এখানে বোরওয়ার্ড, এটা পড়বে।
তো এটা সাউথ আফ্রিকায় যেটা হয়েছিল, ন্যাশনাল মুভমেন্টস ইন আয়ারল্যান্ড, ইজিপ্ট, তুর্কি, এইসবগুলো মানে এই বড়োয়ার বাদ দিয়েও যে তোমার ন্যাশনালিস্টিক মুভমেন্ট যেগুলো হচ্ছে আয়ারল্যান্ড, ইজিপ্ট, তুর্কিতে, ঠিক আছে, এইগুলোকে ইন্ডিয়ান মানে লিডার্সদেরও ইনফ্লুয়েন্স করেছিল। ঠিক আছে, মানে এই যে ব্রিটিশদের এক্সপ্যানশন যে জিনিসগুলো আছে, ঠিক আছে, কলোনিয়ালিজম, এদের এগেনস্টে, ঠিক আছে, ইন্ডিয়াকে ইন্সপায়ার করেছিল লড়ার জন্য। ঠিক আছে, তো এটা একটা আরেকটা রিজন। আরেকটা রিভাইভাল অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড স্পিরিচুয়াল ন্যাশনালিজম, যেমন তোমাকে এর আগেও বলেছিলাম যে ইন্ডিয়ান ফিলোসফি যেমন গো ব্যাক টু ভেদাস, ঠিক আছে। তারপর তোমরা বিভিন্ন রকম মুভমেন্ট যেটা দেখবে মানে অনেকটা হয় না শুদ্ধিকরণ টাইপের। তো ওই জিনিসগুলোতে কি হলো মানে আলটিমেটলি কতগুলো লিডার যেমন ছিল, যেমন স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। এবার তুমি রামকৃষ্ণ মিশন এইসবে দেখো, এখনো রামকৃষ্ণ মিশন মানে অ্যাক্টিভলি মানে তোমার প্রমোশন করে এডুকেশনকে, ঠিক আছে। এবার এবার অবভিয়াসলি স্কুল এইসব তো আছেই, কিন্তু তোমার মানে কি হচ্ছে ভেদিক যে স্টাডিজ, ঠিক আছে, সেই সব স্টাডিজ গুলোকে আলটিমেটলি আমরা কি করলাম আরো বাড়াতে লাগলাম। তো অবভিয়াসলি যখন তুমি ইন্ডিয়ান মানে লস্ট যে কালচার হেরিটেজ গুলো যখন তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে, তখন কি হবে তোমার ন্যাশনালিজম এমনি তোমার বাড়বে। মানে ফর এক্সাম্পল আমি তোমাকে বলছি মানে হাউ ইট ওয়ার্কস, মানে ফর এক্সাম্পল ধরো থ্রু ফর্ম অফ আর্টও হতে পারে। আমি ধরো তোমার যে কোনো জায়গায় তুমি যদি ধরো বাইরের কান্ট্রিতে গেছো বা তুমি নিজের কান্ট্রিতে তুমি ভাবো যখন ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে, তোমার এমনিতে তোমার কি হচ্ছে মানে একটা গুজবাম ফিল হচ্ছে, ঠিক আছে। মানে অবভিয়াসলি কি হচ্ছে, পার্টিকুলারলি তুমি দেখছো যে তোমার গায়ে কাটা দিচ্ছে, মানে কি আলটিমেটলি তোমার ভেতরে ওটা নিজে থেকে আসছে। বা তুমি ন্যাশনাল অ্যান্থেম বলে যে বা তুমি কোনো জায়গায় যখন হচ্ছে তুমি নিজের স্টেডিয়ামে যদি খেলা দেখতে যাচ্ছ তুমি নিজে উঠে দাঁড়াচ্ছ, তোমাকে কাউকে বলতে হচ্ছে না। তো কি হচ্ছে এইসব জিনিসগুলো তোমার ভেতর থেকে আসছে। ঠিক আছে, তো এইভাবে তোমাকে ইনফ্লুয়েন্স করছে, ঠিক আছে। এবার সেম ভাবে যখন ধরো তুমি মেঘাদেবী লৌহ কপাট এইসব যখন তুমি পড়ছো, ঠিক আছে, বা তুমি নজরুল ইসলামের পোয়েট্রি পড়ছো, ঠিক আছে, অবভিয়াসলি তোমাকে ন্যাশনালিজম ওইখান থেকে তোমার ভেতর থেকে আসবে ওইগুলো পড়ে। তো এগুলো ন্যাশনালিস্টিক রাইটিংস যেগুলো আছে সেটারও কিন্তু খুব বড় ভূমিকা আছে। তো এগুলো আমরা দেখেছিলাম কিভাবে হবে, ঠিক আছে, বিভিন্ন রকম পত্রিকা, ঠিক আছে, তারপর বিভিন্ন রকম মানে দেশাত্মবোধক গান, ঠিক আছে, ইনক্লুডিং বন্দে মাতরম। তো এগুলো অবভিয়াসলি তোমাকে আরো ইন্সপায়ার করছে, ঠিক আছে। তো এখানে সেটাই বলছে রিফর্মার্স অ্যান্ড ফিলোসফার লাইক লাইক স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা এবার যে এরা কি হলো এটা এবার ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি, ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটির তারপরে একটা কি হলো আলটিমেটলি সোর্স অফ স্ট্রেংথ হিসেবে কাজ করলো। ঠিক আছে, আরেকটা হয় না যে মনের জোরও তুমি পাচ্ছ এগুলো থেকে। তো আলটিমেটলি তোমার এটা কি হচ্ছে সোর্স অফ ইন্সপিরেশনও হচ্ছে। ঠিক আছে, আর তোমার যে আলটিমেটলি তোমার যে উইকনেস ফিল হতো, ঠিক আছে, আলটিমেটলি সেটা তুমি মনের জোরটা আরো বাড়ছে। তো আরেকটা জিনিস মনে রাখবে যে এইগুলোর সাথে সাথে এই যে তোমার ন্যাশনালিস্টিক মুভমেন্টে তুমি যে নিউজ পেপার এগুলো তো পড়ছোই, আর্টিকেল ধরো এগুলো পড়ছো, বিভিন্ন লেখা বেরোচ্ছে, তার সাথে বিভিন্ন রকম গানও অনেকজন লিখেছিল। ঠিক আছে, মানে বন্দে মাতরম তো আছে, আরো দেখবে অনেক কিছু লেখা। এবার অবভিয়াসলি ব্রিটিশরা সেইগুলোতেও ব্যান করার চেষ্টা করবে এগুলো যখন লিখছে। ঠিক আছে, এবার সেইগুলোতে যখন তোমার দেখছো এবার ব্রিটিশরা অবভিয়াসলি কি করছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ধরো হয়েছিল। এবার কি হচ্ছে ওরা বিভিন্ন রকম যে প্রথমে একটা ব্যান করছে যে এই যে লেখাগুলো আগে ব্রিটিশদের অনুমোদন নিতে হবে, যে দেখো এইটা তুমি আমি ছাপবো, আমাকে আগে ব্রিটিশারদের দেখাতে হবে, তারপর কি হবে তোমার লেখাটা পাবলিশ হবে। এবার অবভিয়াসলি যখন দেখা যাচ্ছে আলটিমেটলি আমাদের সব লেখাই মানে বলছে না পাবলিশ করা যাবে না, মানে সবকটাই অবভিয়াসলি দেশাত্মবোধক লেখা, তো ব্রিটিশাররা পাবলিশ করতে দেবে না। তো এইটা দেখ এই যে ফ্রিডম অফ প্রেস, এখন যে আমরা এত ফ্রিডম অফ প্রেস নিয়ে কথা বলি, তো ওই যে কনসেপ্টটা তুমি ভাবো তখন থেকে শুরু হয়ে গেছে। এবার ব্রিটিশাররা যখন এটা ইয়ে করছে যে তোমার লেখা পাবলিশ হওয়া যাবে না, ঠিক আছে, তখন অবভিয়াসলি প্রোটেস্ট হবে, তো ইয়ং জেনারেশন তখন আরো বেশি মানে রেগে যাবে অবভিয়াসলি। ঠিক আছে, তো এইগুলো অনেক রিজন, এইভাবে তোমাকে ডেপথে ভাবতে হবে, ঠিক আছে। তো বিবেকানন্দের মেসেজ যেটা আছে সেলফ কনফিডেন্স, মানে বিবেকানন্দ সবসময় বলে না যে সেলফ ডেভেলপমেন্ট, সেলফ কনফিডেন্স কিভাবে মানে বাড়বে, ইউথ রিলেটেড যে অ্যাক্টিভিটিস, ঠিক আছে, কি করে ইন্ডিয়ান ইউথরা ইভেন দেখবে মানে অনেক জায়গায় মেডিটেশন, ঠিক আছে, কিভাবে ইউথরা থ্রু মেডিটেশন, বা হয় না যে আমরা মানে কোনো সময় হয় যে আমরা মানে ফোকাস করতে পারছি না, তো এই যে ইম্পর্টেন্স অফ মেডিটেশন, মেডিটেশন এইগুলোও মানে অবভিয়াসলি বলেছিল। ঠিক আছে, তো এইগুলো ওই যে আইডিয়াস গুলো মানে যেটা মডার্নিজম যে আমরা যেটা পড়ি না দেখবে সোসিওলজি যেটা পড়ি, তো মডার্নিস্ট যে আইডিয়াস গুলো ছিল কিছুটা ওইখান থেকেও এসেছিল। ঠিক আছে, তো এইগুলো আরো ইনফ্লুয়েন্স করছে ইন্ডিয়ান ইউথকে, আর গেভ আ কালচারাল ডাইমেনশন অফ ন্যাশনালিজম। তো অবভিয়াসলি একটা কালচারাল পার্টকেও তুমি ধরছো, মানে যেটা লস্ট, মানে ব্রিটিশাররা এসে যেটা অনেকটা হারিয়ে যাচ্ছিল সেটাকে আবার তুমি কি হচ্ছে পুনর্জীবিত করছো। ঠিক আছে, তো রিঅ্যাকশনারি পলিসিস অফ লর্ড কার্জন, এবার লর্ড কার্জন তো তুমি জানো যেটা আমি বললাম যে পার্টিশন অফ বেঙ্গল করেছিল, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট, এগুলো ইন্ডিয়ানদের মানে কনভিন্স করেছিল যে ব্রিটিশরা ডিটারমাইন্ড হয়েছিল, ঠিক আছে, যে আমাদের এই যে ন্যাশনাল যে অ্যাসপিরেশন আছে সেগুলো কোনোদিন পূরণ হবে না, আমাদের খালি বিচ্ছিন্ন করা হবে। ঠিক আছে, তো এইটাও একটা কি হল র্যাডিক্যাল যে তোমার অপোজিশন সেটার একটা মানে কারণ, ঠিক আছে, হওয়ার। রোল অফ প্রেস তোমাদের আগেই বলেছি, এটা সেম জিনিস লেখা আছে তাই আমি বলছি না। ঠিক আছে, যেমন কেসারি, মারাঠা, ঠিক আছে,
বন্দে মাতারাম, এইসবগুলো তোমরা আগে আমরা যখন পড়েছিলাম, যে ফ্রিডম অফ প্রেস বা ইন্ডিয়ান প্রেস নিয়ে যখন পড়েছিলাম, ওই চ্যাপ্টার আমরা অলরেডি ডিসকাস করেছি, ঠিক আছে, কিভাবে। তারপর তো আমি বললাম যে কিভাবে তোমার পোয়েট্রি, থ্রু ফর্ম অফ পোয়েট্রি, শর্ট স্টোরিজ, ঠিক আছে, বিভিন্ন রকম নিউজ আর্টিকেলস, মানে কিভাবে ইন্ডিয়ানদের ইন্সপায়ার করছিল, ঠিক আছে, ন্যাশনালিস্টিক মুভমেন্টে। তো এটা একবার দেখে নেবে, আমি অলরেডি ওই চ্যাপ্টারটা পুরো এইটা রিলেটেড টপিকটা আছে, ঠিক আছে, ওইখানে পুরো ডিটেলস আছে। তো আইডিওলজি অ্যান্ড, এবার দেখো, এবার মেন যে জিনিসটা আসছে যে এবার এক্সট্রিমিজম, ঠিক আছে, আমরা তো প্রথমে দেখেছিলাম মডারেট, এবার এক্সট্রিমিস্টদের মেন আইডিয়াস কি ছিল, কনসেপ্ট কি ছিল, ঠিক আছে, ডেভেলপমেন্ট এরা কিভাবে চাইছিল, এবার সেই থিওরিটা আমরা পড়বো, ঠিক আছে। এবার এক্সট্রিমিস্ট ড্রিফটেড ফ্রম মডারেটস নট অনলি মেথডস অলসো ফিলোসফি। এবার এখানে বলছে দেখো, এক্সট্রিমিস্টের যে আইডিয়াটা ছিল, এটা খালি কয়েকটা মেথডে ছিল না, মানে আমি ফর এক্সাম্পল বলছি, আমি আগে মানে এতদিন কি ছিল যে ব্রিটিশাররা যদি গুলি চালাচ্ছে তারপর আমরা বসে আছি বা সেখান থেকে ইয়ে করে দিচ্ছি। এবার মডারেটসরা এটা নয় যে মানে শুধু মানে সেটা দেখো, সেটা তো অ্যাক্টিভ রেজিস্ট্যান্স দেখাবে, মানে তুমি যদি একটা গুলি করো তাহলে অবভিয়াসলি গুলি করা হবে তোমাকে, ঠিক আছে। তার সাথে আরেকটা কি ছিল, মানে ওদের যে ফিলোসফি সেটাও ওদের থেকে আলাদা ছিল। তো কি রকম ছিল, সেটা হচ্ছে আইডিয়া, মেন আইডিয়া ছিল ফেথ ইন পাওয়ার অফ মাসেস, ঠিক আছে। তারা মনে করতো যে ফ্রিডমটা আমরা তখনই আনতে পারবো যখন সব, মানে ইন্ডিয়ান বা যত দেশবাসী আছে সব একসাথে মানে পার্টিসিপেট করব। মানে ফর এক্সাম্পল এটা কেন বলছে, যে যখন মডারেটস যারা যখন করছিল তো অনেক জায়গায় সীমিত ছিল, কারণ আমরা বলছিলাম না, একটা মাঝে যে কংগ্রেসেরও বা যে কোনো জায়গায় তুমি মিটিং হচ্ছে দেখবে এডুকেটেড ক্লাসটা খালি থাকছে, এবার বাকি যে ক্লাসটা আছে তারা টোটালি মানে আলাদা, মানে তারা এটার সাথে যেন তাদের কোনো ইয়েই নেই, ঠিক আছে, যে আমরা মানে ওরা জানেই না যে কি হচ্ছে আলটিমেটলি। তো এবার বলছে যে একদম লোয়ার ক্লাস বা এডুকেশন, মানে যাদের ধরে নেই তাদেরকে প্রথমে এডুকেটেড করতে হবে, তারপর কি হচ্ছে তাদেরও অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগবে, তবে এগুবে, ঠিক আছে। কোনো জায়গায় ধরো এত কৃষকরা, এবার কৃষকদের তোমাকে একসাথে আনার জন্য ওদের মধ্যে কাউকে তো চাই, ঠিক আছে, মানে তোমার হয় না যে তোমরা ট্রাইবাল কমিউনিটি তুমি কিছু ইয়ে করতে চাইছো, তো তোমাকে অবভিয়াসলি ট্রাইবাল কমিউনিটির একজনকে লিডারকে তোমার খুঁজতে হবে। তো তারা তাকে মোটিভেট করবে, তারপর তুমি তাদেরকে বলবে, ঠিক আছে, ওই লিডারকে সাথে কথা বলে যে দেখো আমার এই লোকগুলোকে চাই, ঠিক আছে, এরকম ভাবে আমাকে এই জায়গাটা প্রোটেস্ট করব। তো এই জিনিসটা আগে ল্যাক করছিল, ঠিক আছে। এবার এরা বললো না আমাদের দেখো অল লেভেলে, ঠিক আছে, ইনক্লুডিং অল কাস্টকে, সব জায়গায় আমাদের একটা কি চাই, মাস মোবিলাইজেশন করতে গেলে অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই আমার, ঠিক আছে। এবার সেলফ রিলায়েন্স, অবভিয়াসলি দেখো তুমি যে ব্রিটিশ মানে জিনিস অলরেডি তুমি কি করছো, মানে তুমি যখন রিজেক্ট করছো তখন তোমাকে তো নিজের যে ডিমান্ডগুলো, সেগুলো তো ধরো লোকজনের যে ডিমান্ডগুলো ব্রিটিশদের জন্য তুমি রিজেক্ট করে দিলে, কিন্তু সেই ডিমান্ডগুলো তোমার তো এখনো আছে। তো ওই জিনিসগুলো আমাকে বানাতে হবে, যেমন ইকোনমিক্সে পড়ো না তোমাকে, ঠিক আছে, একটা জিনিস ধরো আমি মোবাইল বলছি যে আমি চায়না থেকে কিনবো না, এবার চায়না থেকে যদি আমি না কিনি, মোবাইলের আমার যে ডিমান্ডটা সেটা তো বাড়তেই থাকবে উইথ এজেস, ঠিক আছে, টাইমের সাথে এটা বাড়তেই থাকবে। আগে বরঞ্চ তুমি দেখবে আজ থেকে 20 বছর আগে সবার হাতে মোবাইল ছিল না, কিন্তু এখন সবারই আছে। ইভেন তোমাকে নিতেও হবে, কারণ কি যারা সিরিয়াসলি ইভেন পড়াশোনাও করতে চায় তাদেরকেও মোবাইল লাগবে। তো অবভিয়াসলি তোমার কি, বাট ওই ডিমান্ডটা আমাকে পূরণ করতে হবে, তার জন্য আমাকে সেলফ রিলায়েন্স হতে হবে। যদি আমি ব্রিটিশের কাছে না নিই, আমাকে নিজেকে বানাতে হবে, ঠিক আছে। তো এটাই মেইন কনসেপ্ট, যে ডিপেন্ডেন্স অফ ব্রিটিশ কনসেপশন। এবার ইনস্টেড অফ ইন্ডিয়ান মাস্ট রেলিয়ে ওন স্ট্রেংথ, এবার ওন স্ট্রেংথ নিজেকে আমাকে বানাতে হবে। এবার দেখবে তার জন্য কি হলো, স্বদেশি মুভমেন্ট, ঠিক আছে, মানে নিজে আমি দেশের জিনিস নিজে বানাবো, ঠিক আছে, দিয়ে তার সেটা ইউজ করব। আরেকটা কি ছিল, বিলিভ ইন স্বরাজ, দ্য গোল ওয়াজ নট মেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা খালি অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মেজার ছিল না, ঠিক আছে, আলটিমেটলি এটা কি ছিল, কমপ্লিট সেলফ গভর্নমেন্ট। এবারেও বলছিল দেখো, মডারেটসরা চাইছিল পার্টিশন, মানে পিটিশন, থ্রু পিটিশনস আমি কি করব, আমাদের এডুকেশন দাও একটু, আমাদের একটু কি বলবো, অন্য জায়গায় মিটিং হচ্ছে বা কোনো এক জায়গায় ধরো পার্লামেন্টারি সিস্টেম কোথাও করছো, মিটিং করছো, সেখানে ভাই আমাদের একটু পার্টিসিপেশন আরো বাড়াও, ঠিক আছে। কিন্তু এখানে বলছে না, আমাদের ওইসব নয়, মানে যারা এক্সট্রিমিস্ট আছে এবার বলছে আমরা আর কিছু নয়, অনেক হয়েছে, এবার পূর্ণ স্বরাজ চাই আমার, ঠিক আছে। এবার ইউজ অফ বয়কট অ্যান্ড স্বদেশি, ইকোনমিক সেলফ সাফিসিয়েন্সি, বয়কট অফ ব্রিটিশ গুড। এবার এটা এটা কি হলো, একটা এসেন্সিয়াল পার্ট, ঠিক আছে, হিসাবে নিল, যে দেখো আমাদের এটা তো করতেই হবে, ঠিক আছে। আগে যদি ব্রিটিশদের উইক করতে চাই তাহলে ওদেরকে দেখো, এবার যত তুমি ওদের জিনিস কম ইয়ে করবে তত ইকোনমি ওদেরও কিছুটা প্রবলেম হবে ইকোনমিক দিক থেকে। এত ইন্ডিয়ান পপুলেশন তখনও মনে হয় ধরো সেই সময়কার বাকি কান্ট্রির সাথে কম্পেয়ার করলে তখনও দেখবে ইন্ডিয়ান পপুলেশন অনেক বেশি। তো এত পপুলেশন যদি নেগলেক্ট করে ওদের জিনিস, তখনও একটা ওদেরও প্রবলেম হবে, ঠিক আছে। এবার মরাল অ্যান্ড স্পিরিচুয়াল সেন ন্যাশনাল, এবার তোমার যে বলছে রিজেনারেশন মাস্ট বি রুটেড ইন্ডিয়ান কালচার অ্যান্ড মরাল ট্র্যাডিশন। এবার বলছে ধরো আমি যে আগে এই যে সবাইকে একসাথে, তো আমাদের যেমন আমি স্বদেশি জিনিস ইউজ করবো বলছি, সেরকম আমাদের কালচারটাও মানে অবভিয়াসলি সেটাও স্বদেশি হতে হবে। আমাদের ব্রিটিশ থেকে এত ইনফ্লুয়েন্স, মানে কি হলো লাস্টে, ব্রিটিশ যে স্কুলস আমরা দেখলাম না, ব্রিটিশ স্কুলস যেগুলো ছিল, ইউনিভার্সিটিস যেগুলো ছিল,
ঠিক আছে, সেগুলো আস্তে আস্তে কি করছিল, বয়কট করলো, মানে কি হলো, ইন্ডিয়ান স্কুল তৈরি হলো, ঠিক আছে, সেখানে ইন্ডিয়ান স্টাডিজ, ভেদিক স্টাডিজ, ঠিক আছে, ইন্ডিয়ান যে ম্যাথামেটিক্স, ঠিক আছে, সব কিছু আস্তে আস্তে তোমার পড়ানো শুরু হলো। তার মানে কি, আমি ওই যে জিনিসগুলো, শুধু মানে এই নয় যে ম্যাটেরিয়ালিস্টিক থিংস গুলো আমি খালি বাদ দেবো, ঠিক আছে, ব্রিটিশদের, তার সাথে আমাদের কি হবে, মানে আমাদের নিজের যে কালচার আছে, মরাল ট্র্যাডিশনস আছে, সেগুলোকে আমরা আপলিফ্ট করব। ঠিক আছে, তো এগুলো আস্তে আস্তে করা হলো। এবার লিডার্স কতগুলো ইম্পর্টেন্ট মানে মনে রাখবে, যেমন বাল গঙ্গাধর তিলক যে ছিল, ওকে লোকমান্য বলা হতো। তিলক ওয়াজ দ্য মোস্ট প্রমিনেন্ট লিডার অফ এক্সট্রিমিস্ট ক্যাম্প, ঠিক আছে, সব থেকে মানে বড়, অবভিয়াসলি তোমরা এটা হয়তো পড়েওছো। হি ট্রান্সফার পলিটিক্যাল অ্যাজিটেশন টু মাস মুভমেন্ট অ্যান্ড ডিক্লেয়ার স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। বা অনেক জায়গায় অনেক বইতে দেখবে আই উইল অ্যাচিভ ইট, এরকম ভাবে লেখা আছে, মানে ও বলেছিল স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি এটা নিয়েই ছাড়বো। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট। এটা হয়তো তোমরা স্কুল লাইফেও পড়েছো এইটা নিয়ে। এবার অবভিয়াসলি এটাও আমি আগে বলেছিলাম না, গণপতি উৎসব, ঠিক আছে, শিবাজি ফেস্টিভ্যাল, এগুলো কি করছিল, পলিটিক্যাল একটা এডুকেশনও দেওয়া হচ্ছিল। একটা এবার তোমাকে আমি বলেছিলাম, যখন তোমরা আর্ট অ্যান্ড কালচার পড়বে, আমরা দেখবো ফেস্টিভ্যাল শুধু এই নয় যে কোনো একটা মেলা হচ্ছে, আমি যে জিনিস কিনছি বা আমি ফুচকা খাচ্ছি। মেন ব্যাপারটা হচ্ছে তোমাকে হচ্ছে একটা অনেক, মানে হচ্ছে না, আমি যেমন ফর এক্সাম্পল তোমাকে এক্সাম্পল দিয়েছিলাম, ক্রিসমাস আসছে। তো সেখানে কি হচ্ছে, খালি খ্রিস্টানরাই কি যাচ্ছে দেখবে সেই দিনটা, আমরা যদি বছরে কোনোদিন যদি নাও যাই, ইভেন হিন্দু মুসলিম তারাও দেখবে সেই দিন চার্চে যাচ্ছে। তো আলটিমেটলি তোমার কি হচ্ছে, একটা রিলিজিয়ানের বেসিসে তুমি যদি বলতে পারো, একটা ইউনিটি একটা শো করা হচ্ছে, বা ওই একটা দিন ওই যে ফেস্টিভ্যালসটাকে আমরা মানে কেন্দ্র করে আমরা বিভিন্ন রিলিজিয়ানের লোক একসাথে আসছি, মানে ইউনিটি আমাদের বাড়ছে। তো অবভিয়াসলি এরকম ফেস্টিভ্যালস যেগুলো আছে, সেগুলো থ্রু দিয়ে ওনারাও ভেবেছিল, মানে লিডার্সরাও ভেবেছিল যে এইভাবে লোকজনকে একসাথে আনা যেতে পারে। ঠিক আছে, একটা আনন্দ উৎসব হিসেবেও করবো, প্লাস হচ্ছে আমি কি করব, সেখানে আমি পলিটিক্যাল যে আইডিয়া, বাট একটা জায়গায় অবভিয়াসলি ফেস্টিভ্যাল হলো, অনেক মাস সেখানে আসবে, অনেক লোক একসাথে জড়ো হবে। তো সেখানে আমার যে পলিটিক্যাল আইডিয়াস গুলো আমি সেটাও বাড়াতে পারবো, ইয়ং জেনারেশন আসবে, আমি এডুকেটও করতে পারবো। ঠিক আছে, হি অলসো এডিটেড কেসারি অ্যান্ড মারাঠা ইন ইংলিশ। ঠিক আছে, তো এই যে পেপার ইয়েগুলো ছিল, এগুলোকে তুমি পড়েছিলে যে আমরা দেখেছিলাম, সেগুলোকে আস্তে আস্তে ইংলিশে ওরা ট্রান্সলেটও করতে লাগলো, প্লাস হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তোমরা দেখবে ট্রান্সলেট হচ্ছে, যাতে সব রকমের লোক মানে ওইটা পড়তে পারে। হিজ রাইটিং এন্ড স্পিচেস ইন্সপায়ার থাউজেন্ড অফ ইয়ং ইন্ডিয়ান্স টু ফাইট অফ ফ্রিডম। এই যে আমি বলেছিলাম যে কিভাবে এইসব লেখাগুলো প্রচুর মানে ইয়ং জেনারেশনকে ইন্সপায়ার করছে লেখার জন্য, মানে লেখার জন্য বলছি, তাদেরকে ফ্রিডম ফাইট করার জন্য, ঠিক আছে, ফ্রিডমের জন্য ওদেরকে ইন্সপায়ার করছে। বিপিন চন্দ্র পাল যে ছিল, ও বেসিক্যালি কি করছিল, যে স্ট্রং অ্যাডভোকেট স্বদেশি মুভমেন্টকে আরো এগিয়ে নিয়ে গেছিল। আর এমফাসাইজ পার্টিকুলার দিয়েছিল বয়কট অফ ফরেন গুডস এর ওপর। ঠিক আছে, মানে ও বলছিল দেখো যত রকম ফরেন গুডস আছে আগে সেটাকে বাদ দাও, ঠিক আছে, আর ন্যাশনাল রিইন্টিগ্রেশন করো, ঠিক আছে, বা তুমি রিজেনারেশন করো। আর হি ইন্সপায়ার্ড দ্য ইউথ থ্রু হিজ, এবার দেখো, ফিয়ারি স্পিচেস অ্যান্ড রাইটিং অফ নিউ ইন্ডিয়া নিউজ পেপার, এটা মনে রাখবে, নিউ ইন্ডিয়া। ঠিক আছে, তো প্রত্যেকে এইরকম ভাবে কন্ট্রিবিউট করছিল, মেন লিডার্স হচ্ছে এরা, লালা লাজপত রায়, এটা মনে রাখবে, লায়ন অফ পাঞ্জাব বলা হতো। ঠিক আছে, একে ন্যাশনালিস্টিক অ্যাসপিরেশন বেসিক্যালি কোথায় ছিল, নর্থ ইন্ডিয়াতে সব থেকে বেশি ইনফ্লুয়েন্স দেখেছি। আর পাঞ্জাব যে ন্যাশনাল ব্যাংক আছে, হি ফাউন্ডেড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্টার মার্ক দিয়ে রাখবো। এটা হচ্ছে তোমাদের পার্টিকুলারলি মানে এমসিকিউ এর জন্য। ঠিক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যান্ড আদার ইনস্টিটিউটস টু প্রমোট সেলফ হেল্প অ্যান্ড ন্যাশনাল এন্টারপ্রাইজ। ঠিক আছে, তো তুমি বুঝতে পারছো, ইকোনমি বুস্ট করার জন্য, ঠিক আছে, কিরকম টাইপের কাজ হচ্ছে, যাতে তুমি কি বলে সেলফ রিলায়েন্স, মানে একটা এক্সট্রিম স্টেজ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এগুলো ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, হি কন্ট্রিবিউটেড টু পলিটিক্যাল অ্যাক্টিভিজম, সোশ্যাল রিফর্ম অ্যান্ড এডুকেশন। তো এডুকেশনের মধ্যে আমি বলেছিলাম, মানে দেখো আরেকটা জিনিস যেটা প্রথম দিকে হয়তো অতটা হচ্ছিল না, মানে মডারেট স্টেজে, সেটা কিন্তু এইখানে হচ্ছে। এখানে কি হচ্ছে, তোমার ইয়ং জেনারেশনের উপর কিন্তু খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে ইয়ং জেনারেশন যাতে এডুকেটেড হয়। ঠিক আছে, যেটা আগে অতটা ইয়ে করা হচ্ছিল, এবার কিন্তু হচ্ছে। ইভেন ইয়ং জেনারেশন শুধু এডুকেট না, কিভাবে ন্যাশনালিস্টিক স্টাডিজ, ঠিক আছে, মানে বেসিক্যালি যে মানে আমরা যেটা দেখছিলাম ইন্ডিয়ার যে ভেদিক স্টাডিজ যেগুলো ছিল, ঠিক আছে, ইন্ডিয়ান ম্যাথস, ঠিক আছে, ফিলোসফি, সেগুলোর উপর জোর দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার তারপর হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট যে তোমার কন্ট্রিবিউশন যারা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে অরবিন্দ ঘোষ। এবার অরবিন্দ ঘোষ অবভিয়াসলি দেখবে সব থেকে বড়, আমরা দেখি খুব বড় একজন মানে ফিলোসফার ছিল। ঠিক আছে, অরবিন্দ ঘোষ মানে একটা ছিল যে মেসেজ ছিল, মেসেজ অফ সেলফ রুল, ও মানে সেলফ রুলের কথা বলেছিল। আর পার্টিকুলারলি রাইটিংস খুব ইম্পর্টেন্ট, বন্দে মাতারাম, ঠিক আছে, অ্যান্ড কর্ম ইয়াগিন, এমফাইস পসেসিভ রেজিস্ট্যান্স অ্যান্ড স্পিরিচুয়াল ন্যাশনালিজম। স্পিরিচুয়ালিটির দিক থেকে ইভেন তোমরা যদি মানে অনেক বইও আছে যেগুলো পড়তে পারো, কিন্তু হ্যাঁ ল্যাঙ্গুয়েজ হয়তো একটু টাফ লাগবে, যারা বিশেষ করে বেঙ্গলি মিডিয়ামে পড়েন, ল্যাঙ্গুয়েজ হয়তো অনেকের একটু টাফ লাগতে পারে, কিন্তু দুর্দান্ত লেখা। ঠিক আছে, মানে যাদের বই পড়তে ভালো লাগে তারা পড়তে পারো।
ল্যাটার হি উইথড্রিউ ফ্রম অ্যাক্টিভ পলিটিক্স। এবার পরে দেখবে তারপর অ্যাক্টিভ পলিটিক্স থেকে মানে ও মানে পুরোপুরি মানে বলতে পারো রিটায়ারমেন্ট নিয়েছিল। তারপর কি হয়েছিল, সেটেল ইন পন্ডিচেরি ফোকাসিং স্পিরিচুয়াল পার্সুট, ঠিক আছে। এবার এটা যেটা তুমি বলেছিলে, সবাই জানো, লাল বাল পাল, ঠিক আছে, এদেরকে বলা হয়। এরা পার্টিকুলারলি যখন দেখবে যে সব থেকে বেশি কন্ট্রিবিউশন যদি এক্সট্রিমিস্টের বলো, এদেরই ছিল, ঠিক আছে। তারপর নেক্সট যেটা আমরা দেখছিলাম সুরাট স্প্লিট। এটা কি হয়েছিল যে দেখবে আইডিওলজিক্যাল যে ট্যাকটিক্স গুলো ডিফারেন্স, এবার অবভিয়াসলি বুঝতে পারছো তো, মডারেটস আর এক্সট্রিমিস্ট দুজনের আইডিওলজি টোটালি আলাদা। মানে আমরা পড়ে এটা তো বুঝতে পারলাম। তো এইটা আলটিমেটলি কি করবে, এরা যখন এক্সট্রিমিজম যখন আরো মানে ছড়াবে, তখন কি হবে, এটা যখন তাদের পিকে চলে যাবে 1907 খ্রিস্টাব্দে, মডারেটসরা ওয়ান্টেড কনস্টিটিউশনাল রিফর্মস হোয়াইল এক্সট্রিমিস্ট ডিমান্ডেড কমপ্লিট স্বরাজ থ্রু ডাইরেক্ট অ্যাকশন। এবার দেখো 1907 এরকম সময় পার্টিকুলারলি কি করছে, মডারেটসরা বলছে যে দেখো কনস্টিটিউশনাল রিফর্ম আবার মানে সেম, ঠিক আছে, যে আমাদের দেখো এইভাবে শাসন হোক এরকম। এবার বলছে যারা তোমরা এক্সট্রিমিস্ট তারা বলছে না, অনেক এরকম হয়ে গেছে, এবার আমরা কমপ্লিট সরাচ্ছি, পূর্ণ সরাচ্ছি, ঠিক আছে, আর ব্রিটিশদের অধীনে থাকবো না। তো এই যে জিনিসটা, ঠিক আছে, এটা কি হলো, আলটিমেটলি কংগ্রেসের স্প্লিট হলো, মানে ভাগ হয়ে গেল। দ্য সুরাট সেশন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মেট অ্যাট সুরাট, ডিসেম্বর 1907, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, সব এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। মডারেটস লেড বাই গোপাল কৃষ্ণ গোখলে। মডারেটসদের সেখানে লিডার কে ছিল, গোপাল কৃষ্ণ গোখলে অ্যান্ড রাসবিহারী ঘোষ, while এক্সট্রিমিট লিডার কারা ছিল, বাল গঙ্গাধর তিলক অ্যান্ড লাজপত রায়। মনে রাখবে এই জায়গাটা, প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট এইখানটা, ঠিক আছে। ডিসপিউট অ্যাক্রস ওভার ইলেকশন অ্যান্ড কংগ্রেস প্রেসিডেন্ট ওভার দ্য ইনক্লুশন অফ বয়কট অ্যান্ড রেজলিউশন। এবার এই যে ডিসপিউটটা আস্তে আস্তে ইলেকশনে ছড়ালো, কংগ্রেস প্রেসিডেন্টের অ্যান্ড ওভার দ্য ইনক্লুশন বয়কট, ঠিক আছে, ওরা বলছিল বয়কটটাকেও আমরা এই রেজলিউশন যেটা আছে সেখানে আমাদের আনা হোক, ঠিক আছে। এবার তুমি বুঝতে পারছো তো, দুটো গ্রুপের মধ্যে এবার মানে দুদিকে দুজনের আলাদা আলাদা মত। এবার এইটা আলটিমেটলি কি করছে, মানে কংগ্রেসের স্প্লিট করে দিচ্ছে, ঠিক আছে। এটা কি হলো, স্প্লিট অফ কংগ্রেস, উইকেনিং দ্য মুভমেন্ট টেম্পোরারি। কিছুক্ষণে মানে কিছু অবভিয়াসলি যখন ধরো দুটো দিক আলাদা হয়ে যাচ্ছে, তখন তোমাকে সার্টেন একটা টাইম অবধি তোমাকে উইক ফিল করাবে এটা। তো সেটাই হয়েছিল টেম্পোরারিলি, এটা যে এতদিনে যে এটা ছিল কিছুটা কমিয়ে দিয়েছিল, উইকেন্ড করে দিয়েছিল। এবার আলটিমেটলি আমরা যেটা দেখবো ইম্প্যাক্টটা কি ছিল, এক্সট্রিমিস্ট যে মুভমেন্টটা এত যে হলো, এটা আলটিমেটলি কি হয়েছিল, দ্য এক্সট্রিমিস্ট এক্সপ্যান্ডেড দ্য স্কোপ অফ ন্যাশনালিজম। এরা ন্যাশনালিজমের যে স্কোপটা, ঠিক আছে, সেটা কি করেছিল, বিয়ন্ড মানে এডুকেশন যে ক্লাস, এডুকেটেড যে ক্লাসটা ছিল তাদের বাইরে নিয়েছিল। তোমাকে আমি বললাম না প্রথমে আমরা যেটা দেখছিলাম কংগ্রেসের, দেখো মডারেট লেভেলে দেখো আমরা কি দেখছিলাম, যে আমি বললাম না প্রথমে যে অনেকটা সময় দেখছিলাম যে একটা পার্টিকুলার গ্রুপ, ঠিক আছে, তারাই জড়িত আছে, বা দেখবে এডুকেটেড গ্রুপ তারা এক আছে, বাকি মাস যে আছে তারা জানেই না যে কোথায় কি হচ্ছে। তো এই যে জিনিসটা, ঠিক আছে, মানে একটা মাস মুভমেন্ট যেটা আমি বললাম, সেটা এক্সট্রিমিস্টরা বুঝেছিল, দেখো যে সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই, বিশেষ করে ইউথের পার্টিসিপেশন আমাদের চাই, ঠিক আছে, যেটা আগে হচ্ছিল না। তো এবার এক্সট্রিমিস্ট যারা আছে তারা এটাকে মানে বাস্তবায়িত করলো, তারা কি করলো, এডুকেটেড যে ক্লাসগুলো ছিল তাদেরকে ছাড়াও, ঠিক আছে, যে বিয়ন্ড এডুকেটেড ক্লাস যেটা আমরা দেখলাম, এডুকেটেড যে এলিট ক্লাস ছিল তাদেরকে বাদ দিয়েও নর্মাল যারা বিভিন্ন স্তরের লোকদের জড়ো করতে লাগলো, ঠিক আছে। আর কি করতে হলো, সেলফ রিলায়েন্স যেটা বললাম, ইন্টেলিজেন্স এন্টারপ্রাইজ তোমরা পড়লে, ঠিক আছে। ইভেন তুমি দেখবে অনেক সেই সময় মানে অনেক কলেজ, ঠিক আছে, ছোট ছোট পাঠশালা টাইপের যে কনসেপ্ট গুলো ছিল সেখানেও হচ্ছে, মানে অনেক জায়গায় লোক এডুকেটেড করছে লোক, মানে যাদের ধরো ইন্ডিয়ান এই যে পলিটিক্স, মানে ধরো তোমার আলটিমেটলি তোমার যে ধরো কি অবজেক্টিভ আছে, যে আমি মানে অ্যাজ এ ধরো এক্সট্রিমিস্ট আমি কি করতে চাই, তো তোমাকে প্রথমে তো বোঝাতে হবে, তবেই না তুমি পার্টিসিপেট করবে। তো তোমাকে আমার আইডিওলজি জানতে হবে, ঠিক আছে, বা আমার পলিটিক্যাল মোটিভ কি আছে, ঠিক আছে, আমি কি জন্য এটা করছি, তো তোমাকে প্রথম আমাকে সেটা জানাতে হবে। তো এখানে সেটাই প্রথমে করা হয়েছিল, ঠিক আছে। এবার হচ্ছে গ্রোথ অফ রেভলিউশনারি অ্যাক্টিভিটিস, যেটা তোমরা পড়েছিল যে সিক্রেট সোসাইটি কিছু কিছু হয়েছিল, ঠিক আছে, বেঙ্গলে, মানে এখনকার যেটা ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, পাঞ্জাব এইসব জায়গায় মানে মিলিটেন্ট অ্যাক্টিভিটিস হতো। ইভেন দেখবে কতগুলো জায়গায় মানে আর্মস তৈরি করা, ঠিক আছে, ইভেন প্রশিক্ষণ দেওয়া, মানে ধরো তরোয়াল চালানো, ঠিক আছে, কিভাবে তুমি চালাবে, মানে তাদেরকে শেখানো, ঠিক আছে। মানে ধরো ব্রিটিশাররা যে ধরো অবভিয়াসলি কি করছিল, ওরা তো বিভিন্ন রকম উইপন ইউজ করছিল, তো আমরা কিভাবে সেটাকে রেজিস্ট্যান্স দেখাবো, তো সেইগুলোর জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটি সেটা শুরু হয়েছিল। দ্য স্পিরিট অফ স্যাক্রিফাইস ফর দ্য মাদারল্যান্ড ইন্সপায়ার দ্য জেনারেশন অফ রেভলিউশনারিজ। এবার এটা কি হলো, মাদারল্যান্ডের জন্য যে আমি নিজেকে স্যাক্রিফাইসও করব, ঠিক আছে, মানে প্রাণ যে দিয়েও দিতে পারি সেটা আবার মানে বোঝানোর চেষ্টা হচ্ছে, ঠিক আছে। রিভাইভাল অফ ইন্ডিয়ান কালচার, যেটা আমি তো বললাম যে পলিটিক্যাল ফ্রিডম, এবার কালচারাল, তার সাথে পলিটিক্যাল ফ্রিডম, পলিটিক্যাল আইডিয়াস তো হচ্ছেই, তার সাথে কালচারাল একটা রিফর্মসও হচ্ছিল, ঠিক আছে। তো আমাদের ইন্ডিয়ান কালচার কি কতটা যে স্ট্রং, ঠিক আছে, এটাও মানে এখানে দেখানো হয়েছিল।
এবার একটা কি করেছিল, এটা হেল্প করেছিল টু রিডিসকভার ইন্ডিয়া স্পিরিচুয়াল অ্যান্ড কালচারাল হেরিটেজ অ্যাজ এ সোর্স অফ স্ট্রেংথ। এই যে যেটা আমি বললাম, ইন্ডিয়ান কালচারকে কিভাবে একটা স্ট্রেংথ হিসেবে তুমি দেখাতে পারো, বা ইউথকে বা লোকজনকে কিভাবে ইন্সপায়ার মোটিভেটেড করতে পারো টুয়ার্ডস দ্য মানে ফ্রিডম মুভমেন্ট, সেটাও একটা দেখানো হয়েছিল। ইনফ্লুয়েন্স অফ ল্যাটার মুভমেন্টস, যেমন তুমি দেখবে এক্সট্রিমিস্ট ফেস লেড দ্য ফাউন্ডেশন ফর দ্য ফিউচার গান্ধী আর মাস মুভমেন্ট। এরপর গান্ধীর যে এন্ট্রি তোমরা তো দেখবেই অবভিয়াসলি, ঠিক আছে। তো সেখানেও মানে গান্ধী যেটা ছিল, কম্বাইন করেছিল মেথড অফ এক্সট্রিমিজম মাস, মানে এক্সট্রিমিজমের একটা মেথড যেটা কি ছিল, যে মাস মোবিলাইজেশন করতে হবে, সব স্তরের লোককে একসাথে আনবে, তো গান্ধীজিও সেটা ফলো করেছিলেন অবভিয়াসলি। তো তার সাথে কি করেছিল, মরাল প্রিন্সিপাল অফ মডারেট সেটাকে কম্বাইন করে দিয়েছিলেন। ঠিক আছে, তো ল্যাটার মুভমেন্টস এইভাবে আমরা ইন্সপায়ার কিভাবে করেছিল সেটা দেখলাম। ঠিক আছে। ব্রিটিশ রিয়াকশন কি ছিল, অবভিয়াসলি দেখো ব্রিটিশ অবভিয়াসলি কি করলো, অ্যাডাপ্টেড দ্য রিপ্রেসিভ পলিসিস টুয়ার্ডস এক্সট্রিম। এবার অবভিয়াসলি কি হচ্ছে, যখন দেখছে একদম এক্সট্রিম লেভেলের ইয়ে করছে, ঠিক আছে, বা তুমি দেখবে অনেক জায়গায় মানে ব্রিটিশ থানা এসবকে জ্বালিয়েও দেওয়া হয়, পরে লেটার মুভমেন্টস আমরা পড়বো এরকম এতে। তো অবভিয়াসলি ওরাও রেজিস্ট্যান্স দেখাবে, ঠিক আছে, প্রচুর মানে লোককে অ্যারেস্ট করেছে, মানে ডাইরেক্ট মানে গুলিও চালিয়েছে অনেক জায়গায়। তো অবভিয়াসলি এগুলো করা হয়েছিল, প্রচুর লোক অ্যারেস্ট হয়েছে। তিলক, ইভেন তিলক ওয়াজ অ্যারেস্টেড ইন 1908, 1908 খ্রিস্টাব্দে, মানে ওনাকে অ্যারেস্ট করেছিল, সেন্টেন্স টু 6 ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট, মানে 6 বছরের ইমপ্রিজনমেন্ট, ঠিক আছে, মান্ডালায়, মান্ডালায়, ঠিক আছে। সেভারাল ন্যাশনালিস্টিক নিউজ পেপার ওয়ার ব্যান্ড, প্রচুর ন্যাশনাল, এবার এগুলো কি হচ্ছে, ব্রিটিশরা এবার কিভাবে রেজিস্ট্যান্স দেখাচ্ছে, ঠিক আছে, প্রচুর ইন্ডিয়ান যে ন্যাশনালিস্টিক মানে মুভমেন্টের আইডিয়াস গুলোকে যেসব নিউজ পেপার ছড়াচ্ছিল, তাদেরকে আস্তে আস্তে ব্যান করে দিচ্ছে, ঠিক আছে। এবার আস্তে আস্তে কি হলো, এগুলোকে সাপ্রেস করা হলো। ডেসপাইট দিস দ্য আইডিয়াস অফ অ্যাসার্টিভ ন্যাশনালিজম কন্টিনিউ টু স্প্রেড, কিন্তু আন্ডারগ্রাউন্ড থেকেও, ঠিক আছে, ইভেন জেল থেকেও তোমরা দেখবে এগুলো তারপরেও কন্টিনিউয়াসলি মুভমেন্ট চলবে, ঠিক আছে। এবার ইউনিফিকেশন অফ কংগ্রেস হলো, যেটা হচ্ছে লখনৌ সেশনে। এবার যেটা আলটিমেটলি আমরা প্রথমে দেখলাম স্প্লিট হয়ে গেছিল, এবার সেটা কি হলো, দ্যাট ইউনিয়ন ওয়াজ ফেসিলিটেড বাই নিউ জেনারেশন লিডার্স। এবার নতুন জেনারেশন যারা লিডার্স আছে তারা বুঝতে পারলো যে দেখো আমাদের ইউনিটি চাই, ঠিক আছে। তো এই জিনিসটা ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আমরা দেখতে পাবো, যে সেই সময় আবার যে ওই যে ইউনিটিটা হারিয়ে গেছিল সেটা আবার চলে এলো, ঠিক আছে। দিস সেশন অলসো মার্কড অ্যাজ এ লখনৌ প্যাক্ট, এটা হয়তো পড়েছো সবাই, বিটুইন কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ। কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে লখনৌ প্যাক্টের থ্রু দিয়ে আবার যে এটা কি হয়েছিল, যে একটা জয়েন্ট যে পলিটিক্যাল অ্যাকশন সেটা আবার শুরু হলো, ঠিক আছে। এবার সিগনিফিকেন্স যদি দেখি, এই যে এক্সট্রিমিস্ট যে আমি মুভমেন্ট দেখলাম, এটা আলটিমেটলি সিগনিফিকেন্স কি ছিল, এটা আলটিমেটলি কি করলো, ইমার্জেন্স অফ পলিটিক্যাল সেলফ কনফিডেন্স, একটা যে তোমার নিজের মধ্যে যে লস্ট তোমার হয়ে গেছিল কনফিডেন্সটা, সেটা আবার তুমি পেলে, ঠিক আছে, মানে তুমি দেখলে যে আমরাও কিন্তু ব্রিটিশদের এগেনস্টে দাঁড়াতে পারি, ঠিক আছে, বা আমি তাদের বিরুদ্ধে লড়াই করতে পারি। তারপর হচ্ছে বিভিন্ন রকম অবভিয়াসলি যেটা তোমরা বললাম, মানে থ্রু পোয়েট্রি, সংস, প্যাট্রিয়টিক রাইটিংস, ঠিক আছে, এগুলোতে থ্রু দিয়ে তুমি কি করলে, নিজের যে আবার দেশাত্মবোধকতা যে তোমার জিনিসটা আছে, ঠিক আছে, সেটা তোমার মানে ন্যাশনালিস্টিক যে আইডিয়াস গুলো সেগুলো তুমি আবার ফিরে পেলে, মানে তুমি বুঝতে পারলে যে এবার ইউথ জেনারেশন জুড়ে গেছে, মানে তারা বলছে আমরা প্রাণ দিতেও রাজি আছি, ঠিক আছে। তো আলটিমেটলি কনফিডেন্স আবার রিবিল্ড হচ্ছে। দ্য আইডিয়া অফ স্বরাজ বিকাম দ্য সেন্ট্রাল অফ ইন্ডিয়ান পলিটিক্স, ঠিক আছে, এবার স্বরাজটা কি হয়েছে, মেন তোমার ইন্ডিয়ান পলিটিক্স এর মেন থিম হয়ে দাঁড়ালো, ঠিক আছে। এক্সট্রিমিস্ট বর্ডেন দ্য বেস অফ ফ্রিডম স্ট্রাগল কেপ ইট ইমোশনাল ইন্টেন্সিটি পপুলার এনার্জি। এবার আলাদা রকম একটা মানে বুঝতেই পারছো, মানে যখন এইভাবে চলতে আছে এই যে স্ট্রাগলটা, একটা ইমোশনালি সব লোককে এ করলো, ইভেন তোমরা দেখবে এরপর থেকে ফিমেল পার্টিসিপেশন বাড়বে, ইউথ তো তোমার মোবিলাইজ হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন স্তরের লোকই হচ্ছে। এবার ওমেন পার্টিসিপেশন নেক্সট তুমি যে দেখবে, সেখানে দেখবে তোমাদের যে ওমেন পার্টিসিপেশন কি হচ্ছে, ওমেন লিডার্স নতুন নতুন আসছে, ঠিক আছে, তারাও ইভেন মানে পলিটিক্যালি বা এরকম এতে ডাইরেক্ট ওয়ারফেয়ারে মানে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, সেটাও আমরা দেখবো। দেয়ার এমফাসিস অন কালচারাল যে রিভাইভাল, ইকোনমিক সেলফ রিলায়েন্স, মাস অ্যাওয়াকেনিং বিকাম পার্মানেন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। তো এই যে মাস অ্যাওয়াকেনিং, ঠিক আছে, ইকোনমিক সেলফ রিলায়েন্স, ঠিক আছে, কালচারাল রিভাইভাল, এগুলো আস্তে আস্তে কি হলো, একটা পার্মানেন্ট তোমার ফিচার্স হয়ে গেলো ইন্ডিয়ান ন্যাশনালিজমের, ঠিক আছে। তো আলটিমেটলি আমরা বলতে পারি যে এই যে তোমার এক্সট্রিমিস্ট মুভমেন্টটা ছিল, এটা একটা টার্নিং পয়েন্ট ছিল, ঠিক আছে, ইন্ডিয়ান যে স্ট্রাগল অফ ইন্ডিপেন্ডেন্স আমরা দেখেছি, সেটা একটা টার্নিং পয়েন্ট ছিল। ইট রিপ্রেজেন্টেড অ্যাসার্টিভ ফেস, এটা আবার দেখো অনেক অবভিয়াসলি পজিটিভ কাজও করেছে, মানে অবভিয়াসলি তোমরা দেখবে যখন মডারেট লেভেলে যে জিনিসগুলো করা হয়েছে, এবার সেগুলোর কিছু যে উইক পয়েন্টগুলো সেগুলো তো বোঝার পরই এটা চালু হয়েছে। তো আমরা কি করছিলাম, মানে ওই যে উইক যেগুলো আমাদের মনে হচ্ছে দেখো এইভাবে হচ্ছে না, সেই যে উইক পয়েন্টগুলোকে আমরা সাইড করে তার তার মানে পরে আমরা যে নেক্সট স্টেপগুলো এটা থ্রু দিয়ে আমরা পেয়েছিলাম, ঠিক আছে। তো এটা কি হয়েছিল, ফাউন্ডেশন করেছিল ফর এ ফিউচার মাস মুভমেন্টস আন্ডার গান্ধী।
তো যেটা আমি বললাম, গান্ধীজি এবার এই দুটোকে মিক্স করে, যেটা আমি বললাম, ঠিক আছে, যে একটা মানে এক্সট্রিমিজমের যেটাতে মাস মোবিলাইজেশন করলো, সব স্তরের লোককে আনা, ঠিক আছে, তার সাথে ফিলোসফিক্যাল যে মরাল আইডিয়া সেগুলোকে নিয়ে কম্বাইন করে গান্ধীজি এবার কি করবে, নেক্সট যে জেনারেশন যে মুভমেন্ট গুলো আমরা দেখবো সেগুলো স্টার্ট হবে। ঠিক আছে, হোয়াইল মডারেটস হ্যাড বিল্ড দ্য বেস অফ পলিটিক্যাল কনসেনসাস। এবার দেখো, মডারেটস অবভিয়াসলি একটা বেস তৈরি করেছিল একদম ইনিশিয়াল স্টেজে, যেগুলো ছিল মানে এই যে পার্টিশন যে হচ্ছিল সেই সময়, যে কি টাইপের ডিসিশন গুলো আমরা দেখেছি, সেগুলো থেকে শুরু করে আস্তে আস্তে সেই চেঞ্জগুলো আমরা দেখলাম, মানে ওরা একটা বেস তৈরি করে দিল। ঠিক আছে, দেখো এইভাবে হতে পারে, পার্টিশনস হতে পারে, সেখান থেকে আমরা কিছু উইকনেসও দেখতে পেলাম। এবার সেই উইকনেস গুলোকে আমরা চেঞ্জ করে কিভাবে মডার্ন ইয়ে পেলাম সেটাও হলো। ঠিক আছে, এক্সট্রিমিস্ট ট্রান্সফর্ম ইন্টু দ্য ভাইব্রেন্ট অ্যান্ড ইমোশনাল ন্যাশনাল অ্যাওয়েকেনিং। এবার তোমার ইমোশনাল সেলফটা এখানে দেখালো, ন্যাশনাল অ্যাওয়েকেনিং আমরা দেখতে পেলাম। ঠিক আছে, দ্যাট চ্যালেঞ্জড দ্য ভেরি লেজিটিমেসি অফ ব্রিটিশ রুল ইন্ডিয়া। এবার আস্তে আস্তে এটা কি করলো, ব্রিটিশ যে রুল ইন ইন্ডিয়া সেটাকে আস্তে আস্তে ওরা চ্যালেঞ্জ মানে কিভাবে করা যায়, ঠিক আছে, সেটাও দেখালো। চ্যালেঞ্জ দ্য ভেরি লেজিটিমেসি অফ ব্রিটিশ রুল। এবার বলতে লাগলো, দেখো এবার তোমাদের যে শাসনটা হয়েছে, এবার আমরা আর ওই রকম পিটিশন এইসব করবো না, আমরা এবার স্বরাজ নেবো, ইভেন পূর্ণ স্বরাজ নেবো। ঠিক আছে, মানে আর আমরা ওই ছোটখাটো এরকম যে তুমি আমাদের কতগুলোতে পার্টিসিপেশন দিয়ে দেবে, ঠিক আছে, এরকম আর চলবে না। ঠিক আছে, এবার আমাদের চাই কি, পূর্ণ স্বরাজ। তো পূর্ণ স্বরাজের দিকটা সেখানে তোমার ইম্পর্টেন্সটা বোঝা গেলো। আরেকটা দেখবে, আরেকটা মানে মানে পয়েন্ট মনে রাখবে, যে হচ্ছে ব্রিটিশদের মধ্যে, ঠিক আছে, কিছুটা মানে অনেকটা লেভেলে, কিছুটা কেন বলবো, মানে অনেকটা লেভেলের একটা ভয় মানে ওদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এই ভয়টা দেখো, আরেকটা রিজন আছে, মানে যখন দেখবে এক্সট্রিম স্টেজ যখন বা গান্ধিয়ান ফেজে দেখবে, বিশেষ করে যখন তোমার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো, ঠিক আছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হচ্ছে, তখন তারা কিন্তু বুঝে গেছিলো, ওই সময়টা ব্রিটিশাররা বুঝে গেছিলো যে আর বেশি দিন আমাদের নেই। ঠিক আছে, মানে এবার অবভিয়াসলি দেখো, দুটো ওয়ার্ল্ড ওয়ারে অবভিয়াসলি যতই তুমি মানে যেত ভারত সেটা আলাদা ব্যাপার, কিন্তু দুটো ওয়ার্ল্ড ওয়ার হওয়া মানে বুঝতে পারছো এবার কতটা তোমার রিসোর্সেস, মানে ইকোনমিক্যালি ডাউনফল কতটা হবে তোমার। তো এবার এইসবের জন্যই দেখবে লাস্ট ইয়েতে মানে যখন মানে তারপর কি হবে, প্রথম বিশ্বযুদ্ধে মানে যখন পার্টিসিপেশন করার জন্য ইয়ে করবে, তখন অনেক রকম মানে ইন্ডিয়াতে বলবে এই দিয়ে দেবো ওই দিয়ে দেবো, কিন্তু আলটিমেটলি কিছু হয়নি। তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যখন সেটা করা হবে, তখন ব্রিটিশ মানে ইন্ডিয়ানরা আরো রেগে যাবে। তখন আলটিমেট ওরা বুঝতে পারবে, ঠিক আছে, যে দেখো আর বেশি দিন আমার নেই ইন্ডিয়াতে। তখন আস্তে আস্তে ওইটা দেখবে 1939, ঠিক আছে, 45 এরকম সালতে যখন হয়ে যাবে, তখন কি হবে দেখবে আর পারবে না, তো 47-এ সেই জন্য ইয়ে হবে। ঠিক আছে, তো আজকে এইখানটায় আমরা ইয়ে করলাম, এটা একবার পড়ে নেবে, আমি নোটস পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর আমি যেটা বললাম ওই যে বোর ওয়ার্ডটা, ওইটা একবার পড়ে রাখবে, ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো সিদ্ধার্থী, যে অনেকটা জায়গা তুমি হয়তো দেখোনি স্টার্টিং এ। ঠিক আছে, তো এইটা তুমি পড়ে নেবে, মানে ভিডিওটা আমি ইয়ে করে দেবো, আপলোড করে দেবো। প্রথম যে পার্টটা দেখোনি, ঠিক আছে, কিছুটা সময় হয়তো পরে ইয়ে করেছো, তো সেই জায়গাটা দেখে নেবে। ঠিক আছে, ওই জায়গাটা একটু দেখে নেবে, দিয়ে পড়ে নেবে ওই জায়গাটা। আচ্ছা। প্রথম 20 মিনিট 25 মিনিট যেটা আমি করিয়েছি ওটা একটু দেখে নেবে। আর আমি এটা পাঠিয়ে দেবো, এটা কিন্তু ভালো করে পড়তে হবে, মানে প্রত্যেকটা এক্সামের জন্য তোমাকে পড়তে হবে। এটা এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আমি পরের দিন কতগুলো কোশ্চেন দিয়ে স্টার্ট করবো, পরের দিন একটু টাইম নিয়ে আসবে, একটু বেশিক্ষণ করাবো, প্রথমে কয়েকটা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করবো, তারপর নেক্সট চ্যাপ্টারে যাবো। ঠিক আছে, আজকে তাহলে এখানে এন্ড করছি আমি। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার।